সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটি দেশের বিমান যখন অন্য একটি দেশের আকাশসীমায় প্রবেশ করে তখন নির্দিষ্ট হারে আন্তর্জাতিক বিধি আছে সে মোতাবেক তাকে দিতে হয় কিছু একটি শুল্ক। শুধুমাত্র এই শুল্ক দিয়ে বিপুল পরিমাণ আয় করা সম্ভব যে কোনো দেশের সিভিল এভিয়েশনের। এককালীন বিনিয়োগেই মূলত সিভিল এভিয়েশনের এই ধরনের যে ইকুইপমেন্ট এবং স্থাপনা থাকে সবগুলো ব্যবহার করা সম্ভব। যারা আওতায় আছে বিমানবন্দর আছে, বিমান অবতরণের পরে সেগুলোর পার্কিংয়ের যে ফি আছে, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কিছু বিষয়, এবং যে কার্গোগুলো এক দেশ থেকে আরেক দেশে যায় সেই কার্গো ভিলেজের একটি বিষয় আছে। সব কিছু মিলিয়ে সিভিল এভিয়েশন একটি লাভজনক খাত বিশ্বের সবগুলো দেশে। তবে বাংলাদেশ তার সম্পূর্ণ উল্টো। প্রতি বছরই শোনা যায় এই খাতে সরকার ভর্তুকি তো দিচ্ছেই, বরং এই ভর্তুকির পাশাপাশি এই খাতের প্রতি বছরই পড়ছে কোটি কোটি টাকা বকেয়া। কেন এতটা রুগ্ন এই শিল্প? মজার বিষয় হচ্ছে এই শিল্পটি রুগ্ন হলেও এই শিল্পের সাথে জড়িত অর্থাৎ এর কর্মচারী কর্মকর্তাগণ যারা আছেন তারা কিন্তু একবার যদি চাকুরি পেয়ে যান এই সিভিল এভিয়েশনে তাদের সবার আঙ্গুল ফুলে কলা গাছ। এ যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো একটি বিষয়। আজ এমনি এক অভিযোগের নিয়ে আমরা শুরু করব তদন্ত। আর আমাদের তদন্তের যিনি আজকে অভিযুক্ত তিনি পরিচালক অর্থ, তাও আবার সিভিল এভিয়েশনের। সরকারি এই আমলা কি করে রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছে জানবো আজকের অনুসন্ধানে। চলুন আর দেরি না করি, সিভিল এভিয়েশনের এই দুর্নীতিবাজ কর্মকর্তা এবং তার কিছু অনুগত বা অনুচর বা তাদের বন্ধু যারা আছেন তাদের কিছু অপরাধের চিত্র, তাদের কিছু অবৈধ অর্থ সম্পদের তথ্য আমরা তুলে ধরবো আজ সিভিল টিমে। আর আপনাদের সাথে পুরো অনুসন্ধান জুড়ে থাকছি আমি মাজহারুল ইসলাম। চাচা কি আপনি এখানকার? একটু কথা বলা যাবে না? আমার ফ্যামিলির লোকের একটু ডাক দেন। বললি একটু নিশ্চয় তো যাইতে স্যারের ভাই দুটোর নাম কি কি? হেজা বলতে একটু তাহলে ডাক দেন, আমরা একটু কথা বললে স্যারের আমরা তোকে একটু ঘুরে দেখি। আগে ওনাদেরকে বলেন। আপনারা বললে কি যাইতে পারি বলেন? এই ফেরেন প্রচুর ফেরে প্রশ্ন উঠতে পারে এত মানুষের ভিড়ে কেন একজন মানুষকে আমরা টার্গেট করছি? কারণ এই মানুষটি তার কর্মস্থল যেটি আছে, মূল কর্মস্থল অর্থাৎ অর্থ বিভাগ, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে যোগদানের পর বারবার যেন ঘুরে ফিরে এই সিভিল এভিয়েশনের দিকেই তার মধ্যে। ও মোয়াজ্জেম শেফ থাকে কয়তলায়? মাজহারুল সাহেবের 6 তলায়। মোয়াজ্জেম শেফ 6 তলায় থাকে? হ্যাঁ এটা তো ওনার নিজের বিল্ডিং। হ্যাঁ, ওখানে এখানে কি তিনজন না মোট? তিনজন আরো ফেলে তিনি আছে না? না, সে বিল্ডিং তো তাদের তিনজন। হ্যাঁ, তিনজনের 3 তলায় ফ্ল্যাট, আর বাকিরা বিক্রি করে দিচ্ছে। সিভিল টিম অনুসন্ধান শুরুর পর থেকে জানতে পারে এই মানুষটি মূলত এখানে প্রেশন এসেছে, অর্থাৎ তার মূল নিয়োগ কিন্তু সিভিল এভিয়েশনে। তিনি মূলত সরকারের অর্থ মন্ত্রণালয়ে যেটি আছেন সেখানে একজন উপসচিব পদমর্যাদা। বারবার কি মোদি খেতে তিনি ছুটে আসেন এখানে। কয়েক দফায় তিনি কাজ করেছেন সিভিল এভিয়েশনের বিভিন্ন পদ পদবি নিয়ে। কেন এত মজা এই সিভিল এভিয়েশনে? এই অনুসন্ধানে সেটি জানার চেষ্টার আগে জানবো এই মানুষটির সপ্তাহার, অর্থাৎ তিনি কোথা থেকে এসেছেন এবং কোথায় কোথায় পদ অদায়িত ছিলেন। মজুল স্যার কয়তলায় থাকে? ডিটেলস ওই তো যে দিতেন সিভিল এভিয়েশনে না অ্যাকাউন্টস স্যার কি করে উনি থাকে 7 তলায়। ওটা ওনার ফ্ল্যাট কয়টা এখানে? আর এর বাইকও আছে 2টা। কয়জনের এখানে ফ্ল্যাট? কেরে তা সৌলত বেড়ে ওনার নিজস্ব একটা? ওই কি উনারই বিল্ডিং নাকি হচ্ছে ওনার কিনছে একটা ফ্ল্যাটের? এরা নিজেরা 3 জনে করছে কি? 3 জন বলতে কি 3 ভাই? না, তাহলে আমি ব্যাটেড অর্গানাইজ সাইডে। না, সিভিল এভিয়েশনেরই সবাই। ওয়াও, বেগুলি ফিরে রয়েছে। নাম কে তাদের? একজন হলো মহদ্দর স্যার, একজন হলো মল্লান স্যার, আর একজন নিমিত্ত। মান্নান স্যার উনি কিসে চাকরি করে? হ্যাঁ, সিভিলিতে যায়। কি পোস্টে? ডাইরেক্টর? কিসের আগের, এখন অবসরে? আর ওই মান্নান স্যার মল্লা স্যারই। আর আরেকজন ইসলাম একটু রিটে। হ্যাঁ ওটাই। ডাইরেক্ট করছে সবাই 3 জন মিলে করছে। যে মোট কয়টা ফ্ল্যাট বিল্ডিংয়ে? ধরো 8 তলা। 8 তলায় একটি 3টা করে? 3টা করে।
24টা। উনি কি পুরা 3টা মিলে একটা করে থাকে বা আমাজন স্যার? অভিযোগ রয়েছে তিনি অপরাধী কিংবা তিনি দুর্নীতিগ্রস্ত। আমরা সেটি বিশ্বাস করছি না, আমাদের সেটি প্রমাণ করতে হবে। আর সেই প্রমাণের জন্যই আমরা ছুটে যাই তার সম্পদের যে অবস্থানের কথা জানা গেছে সেই অবস্থানে, অর্থাৎ কাওলা এলাকায়। কাওলা এয়ারপোর্ট সংলগ্ন একটি এলাকা, যেখানে এই সিভিল এভিয়েশন, বিমান সহ এই বিমান খাতের যারা আছেন, বিমানবন্দর খাতের যারা আছেন, তাদের অধিকাংশেরই বসতি। আর সেখানেই আলিশান এক বাংলোর খবর পাই আমরা। অনুসন্ধানে আমরা যা জানতে পেরেছি, শুরুতে মোয়াজ্জেম হোসেন ছিলেন না এতটা দুর্নীতিগ্রস্ত। তবে 2020 সালে যখন বিগত সরকারের শাসনামলে তিনি তার ঘনিষ্ঠ কিছু মানুষের সহায়তায় এখানে পদায়িত হন, তখন তাকে দায়িত্বভার দেওয়া হয় দেশের অন্যান্য বিমানবন্দর, অর্থাৎ ঢাকার বাইরের অন্যান্য বিমানবন্দর যেগুলো বেবিচকের অধীনে দুর্নীতির তদন্তের জন্য। আর এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। শুধুই কি বাড়ি, এ মানুষের কি আর কোনো সম্পদ নেই? এমন প্রশ্ন আমরা করিনি, জানিয়েছে আমাদের অনুসন্ধানে যারা সহায়তা করেছেন তারাই। তারা বলছেন তার সংরক্ষণে আছে বিশালের গাড়ির বহর, তবে তিনি খুবই নীতিপরায়ণ। অফিসের গাড়ির ছাড়া কোনোটাই ব্যবহার করেন না, যেগুলো তার ব্যক্তিগত ওয়ালে রাখা আছে। অর্থাৎ বাড়ির বাজার, সন্তানের স্কুল কিংবা টুকটাক যত কাজ আছে সব করাতে সরকারের তেল পুড়ছেন তিনি। যেটি আসলে কি চাকরিবিধিতে আছে? অভিযোগটাকে আমরা নিয়েছি আমলে, তাই অনুসন্ধান করে এবার প্রমাণের বলা আদৌ কি তিনি সৎ কর্মকর্তা হিসেবে শুধুমাত্র তার নির্ধারিত সময়ে গাড়িটি ব্যবহার করে, নাকি পারিবারিক কাজেও অবাধে চলছে এর ঘটনা? এখানে হচ্ছে মোয়াজ্জেম সাহেবের বাসায় কি কেউ আছে এখন? না, এই যে বাকলে খাবার লয়ে গেছি গিয়ে, ও সবাই বেরোয় গেছে। স্যারের খাবার লয়ে গেছি গেল। আর গাড়ি গেলে কি ওরা মোয়াজ্জেম সাহেবের গেল? এই যে সরকারি গাড়ি, এই সরকারি গাড়ি দিয়ে কি খাবার আনা নেওয়া করে? স্যারের এই যে খাবার তো ওই আনা নেওয়া করে সরকারি গাড়ি দিয়ে, ওনার পার্সোনাল কোনো গাড়ি নাই, সরকারি গাড়ি দিয়ে আনা নেওয়া করে। আর এই যে এই গাড়িগুলো কাদের? ট্রাক মালিকদের? এদি না, এদি আছে, এইটা আছে ভাড়া কর্মীকে। মোয়াজ্জেম সাহেবের বেবিচকের হিসেবে সংস্থাটি এখন দেনার দায় আক্রান্ত, প্রস্তুতিতে চলছে। আর তার যার কাছে পাওনা, তারা পাওনা দেওয়ার কোনো নামই নিচ্ছেন না। এমনি পরিস্থিতিতে আইসিইউতে থাকা এই সংস্থাটি যখন স্যালাইন দিয়ে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সরকার, তখন কি করে তারই এক কর্মকর্তা এভাবে রাতারাতি বনে যেতে পারে বিশাল বিত্ত বিভাগের মালিক? সেটি জানতে কারো কাছ থেকেই উত্তর মিলবে না, মিলবে জানকার বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ আমরা এবার জবাব দিয়ে দিতে যাব, অর্থাৎ আমাদের অনুসন্ধান যে সঠিক পথে এগুচ্ছে কিংবা তার কিছু জবাব দিতে আছে কিনা দেয়ার। মাতৃ সংস্থা বেবিচক, দেনা দায় আর ভর্তুকির উপর দিয়ে চলছে এই সংস্থা। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে, অর্থাৎ এর যে কর্মকর্তা কর্মচারী আছে বিভিন্ন পদ পদবি, তাদের বিরুদ্ধে দুদকের নানান অভিযোগ। কোনো কাজ না করে শত কোটি টাকারও বেশি লুটে নেওয়ার মতো অভিযোগও রয়েছে এই সংস্থার মূল যিনি প্রকৌশলী, প্রধান প্রকৌশলী সহ অনেকের বিরুদ্ধেই। সেখানে একজন কর্মকর্তা যিনি কিনা পরিচালক পদমর্যাদার, তিনি রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে দিয়ে এত সম্পদ কী করে করলেন? কীভাবে আমরা জানবো? চলো সেটি জানতে সরাসরি মুখোমুখি হওয়া যাক অভিযুক্ত যে পরিচালক মোয়াজ্জেম সাহেবের। অর্থাৎ তাকে আমরা সুযোগ দিচ্ছি তার আত্মপক্ষ সমর্থন। আচ্ছা, আপনার এই যে কাউলাতে ওইটা আপনার কয়টা ফ্ল্যাট? আমার একটা দিই ভাই। আপনি তো 3টা এক করেই থাকেন মনে হয়, বসবাস করেন যেটা, সেটা 3টা ফ্ল্যাট এক ফ্লোর। তারপরে 3টা ফ্ল্যাট। হ্যাঁ, একটা ফ্লোরে আপনি থাকেন বলছেন। 2টা ফ্ল্যাট। আমি একটু যদি আপনার গাছাতে বলি, সেটা কি আপনার ইয়েতে এটা কি ইনক্লুডেড করা আছে আপনার কোলাপর আছে ট্যাক্স পেয়ার লাস্ট সময়তে আর কি, ওটা আমি এখন ছিলাম। আপনার বিরুদ্ধে একটা ঠিকাদার বিভিন্ন বিলে কমিশন নেওয়ার একটা ব্লেম হয়েছে আমাদের কাছে। আমার সময় কিছু ঘটে না, আমার সময় কিছু ঘটে আগে বলছি। সময় খুবই অল্প,
আর এই অল্প সময়ে আসলে অনেক কিছুই করা সম্ভব হয়নি। যে সিভিল এভিয়েশন যে মন্ত্রণালয় আছে, যেই মন্ত্রণালয়ের অধীনে আছে, অর্থাৎ বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন যে কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতায় অনেক কিছু সম্ভব হয়নি। তবে আমরা হাল ছাড়ছি না, হয়তো প্রয়োজনে আবারও অনুসন্ধান করব, জানবো এর ভেতরের আরও কিছু তথ্য আগামীতে। এমনি অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি কিংবা যে কোনো অনিয়মের তথ্য নিয়ে আবারও ফিরে আসবো মুভি বাংলা পর্দায়, যেখানে সিভিল টিপ আপনাদের সামনে তুলে ধরবে অন্যায়, অপরাধ কিংবা অনিয়মের তথ্য। আর আপনাদের সাথে আমি মাজহারুল ইসলাম থাকবো সারথি হিসেবে। সে পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।